মালদার একটু আউটস্কার্টসে ওনার বাড়ি। ওই বাড়িটা একটা গ্রেভিয়ার্ডের উপর তৈরি হয়েছিল, মুসলিম কবরস্থান ছিল, মুসলিম কবরখানা। অদ্ভুতভাবে 4টে জায়গাতে প্রবলেম ছিল। ওই ঘরটাতে আগে যিনি থাকতেন তিনি সামহাও হঠাৎ মারা যায় এবং তারপর থেকে আরো প্রবলেম। একটি মহিলা, বাড়ির লোকেরা ভেবেছে উনি মেন্টাল, মানে নিজে নিজে বকে, নিজে নিজে কথা বলে। তো যখন ওনাকে স্টার্ট করা হলো লামা ফেরা, সঙ্গে সঙ্গে উনি বলছেন আমি এই বডি ছেড়ে যাব না, তোরা যা ইচ্ছা তাই কর। তো এসএসকেএম একটা লিফট, একটা রুম কিন্তু হন্টেড, এটা অনেকেই জানে। তো বলছে মেয়েটা যে আমি যখন রুমটাতে ঢুকতাম আমাকে কেমন একটা ফিল হতো, এবং মেয়েটা আমাকে একটি ফটো পাঠায়, পিছনে একটা সিলোভেট কেউ দাঁড়িয়ে রয়েছে। ফটোটা আমার কাছে আজও আছে। তো ওর একটি ট্রান্সের সাথে রিলেশন হয় এবং ও জানতো না যে সেটা মেয়েটি ট্রান্স, মানে নর্মালি বলেছিল যে ওরা যাবে একটু পুজো দিতে। তো এই বলে তারাপীঠে নিয়ে গিয়ে ওই মেয়েটির কোনো একটা তান্ত্রিকের সাথে কানেকশন আছে। তো যখন ছেলেটিকে নিয়ে যায়, নিকুম্ভিলা দেবীর যে দাঁতওয়ালা যে আমরা ফটোটা দেখি ওই টাইপের মূর্তি, এবং যে তান্ত্রিক সে বসে মানুষের মাংস সে খাচ্ছিল। মানুষের মাংস? তুমি কোনটাকে এগিয়ে রাখবে, তন্ত্র না উইচক্রাফট? তুমি কি জানো বিদেশে কিন্তু বহু উইচরা কালী পুজো করে এবং তাদের কাছে কালীর ফটো মূর্তি আছে। এই যে অ্যাঞ্জেল, এই ব্যাপারটা কিভাবে আসছে? ধরো আমার আশেপাশে অ্যাঞ্জেল আছে কিনা সেটা কিভাবে বুঝবো? কিরকম সাইন থাকে? 1111 এর রহস্যটা কি? কিন্তু অনেকে বলে যে 666 দেখছে, হ্যাঁ, ডেভিলস নাম্বার। রেকি ব্যাপারটা কি? ম্যানিফেস্টেশনের কিছু টেকনিক্স যদি বলো যেটা আমরা ইউজ করতে পারি। কৌস্তবের আড্ডায় আজকে থাকছেন রূপম গুপ্ত, উইচক্রাফট স্পেশালিস্ট। আজকে তার সাথে এমন কয়েকটা ব্যাপারে আলোচনা হয়েছে যেটা আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন ঘটনার মারাত্মক এফেক্টটা কত দূর অবধি যেতে পারে। রিসেন্টলি তারা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছিল, সেখানে যাওয়ার পর কি কি হয়, এমন কয়েকজনের এক্সপিরিয়েন্স যারা হয়তো রূপমের ক্লায়েন্ট ছিল। মারাত্মক একটা এপিসোড। আশা করছি আজকের এপিসোডটা আপনারা এনজয় করবেন। কৌস্তবের আড্ডার আজকের এই আড্ডাটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং কৌস্তব কুমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো রূপম, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ওয়ান্স अगेन। কেমন আছো বলো ভাই? খুব ভালো, ভীষণ ভালো। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। কলকাতায় জম্বির ব্যাপারে শুনেছি, পুরীর একটা কেসের ব্যাপারে শুনেছি তোমার থেকে। ইভেন তুমি বলছিলে তোমার কিছু ক্লায়েন্টস রয়েছে যাদের সাথে কিছু ঘটনা ঘটেছে, সেটা তুমি ডিসকাস করবে, সেটাও তো খুবই ইম্পর্টেন্ট। বাট তার আগে আমি জানতে চাই তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করো। একদম করি। অ্যান্ড এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে তুমি রিসেন্টলি গেছিলে মালদাতে, যেটা তুমি আমাকে জানালে। সেই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যে বিষয়টা রয়েছে সেটা আমি জানতে চাই, কি ঘটেছিল ওখানে। কারণ আমার মনে আছে তোমাদের যাওয়ার যেদিন প্ল্যানটা ছিল সেদিন তোমরা যেতে পারোনি, তারপরে গেছিলে, আমাকে তখন তুমি ফোনও করেছিলে। কি হয়েছিল রূপম? এটা প্রচণ্ড ইন্টারেস্টিং, মানে এইরকম যে হবে বা হতে পারে আমরা কেউ এক্সপেক্ট করিনি। টিম ডস আর আমি একসাথে গেছিলাম। দেবরাজ দা, ঈশিতাদি, সোমাঞ্জন আর আমি চারজন গেছিল। আচ্ছা। তো একদম নর্মালি টাইমে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই এবং যিনি আমাদের নিয়ে যাবেন উনিও ওখানেই ছিলেন। তো এবার গিয়ে দেখি যেটা সমস্যা, ট্রেনের কোনো শিডিউলই দিচ্ছে না প্রপার। এটা কবে কি হয়েছিল? এটা হয়েছিল প্রায়, এটা হয়ে গেল 3 সপ্তাহ মতো, কি তারও বেশি হবে। তো ট্রেনের শিডিউল দিচ্ছে না, যখনই শিয়ালদা ওই কাজটা চলছে লাইনের। তো আমরা হঠাৎই সেদিনকে এই প্রবলেমটা স্টার্ট হয় এবং আমরা গিয়ে এই প্রবলেমে ফেস করি। ওখানে বিভৎস ভিড়, ভীষণ জ্যাম, মানে আমরা কেউ কোনোভাবেই পারছিলাম না। তো আমরা 10টায় আমাদের ট্রেন ছিল, আমরা 1টা অবধি টাইম ওয়েট করলাম, কোনো ট্রেনের কোনো কিছুই না। অদ্ভুতভাবে দেখো, আমরা যে ওখান থেকে চলে গেলাম, যিনি আমাদেরকে নিয়ে যাবেন উনি দাঁড়িয়েছিলেন ওখানে। তো উনি বললেন যে আমি চলে যাই, তোমরা নেক্সট ডেতে আসো। তো ওকে ফাইন। তো আমরা যখন উবের বুক করে বাড়ি ফিরলাম, মানে বাড়ি ফিরছি রাস্তায়, উনি কল করলেন যে এখন ট্রেন দিয়েছে। আচ্ছা। এবং উনি ওই ট্রেনে উঠে ওনার সাংঘাতিক জ্বর, মানে উনি অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে। যাই হোক, তো নেক্সট ডেতে যাওয়া হলো বাড়িতে। মালদার একটু আউটস্কার্টসে ওনার বাড়ি, একদম সেই সামনে আমের বাগান এবং সেই ডিপ ফরেস্ট টাইপ। যাই হোক, তো বাড়িটাতে ঢুকে যেটা প্রথম ফিল হলো, একটা একটা স্পুকি, একটা মানে এরকম টাইপের কিছু ফিল হচ্ছিল আমার। মানে আমি ইভেন ঈশিতাদিকেও বলছিলাম যে আমার অস্বস্তি লাগছে, ভাল লাগছে না। মানে নর্মালি এটা খোলামেলা বাড়ি, কিন্তু গ্রামের একটা বাড়ি খোলামেলা, কিন্তু তোমার ঢুকে একটা সামহাও কেমন দম আটকে আসবে। আলো বাতাস ভীষণভাবেই খেলে। বাট একটা প্রবলেম আছে, মানে আমরা ঢুকেই একটা মানে ধাক্কা খেয়েছি। তো আমরা ফ্রেশ হয়ে যখন ওই মানে সাইড ভিজিটে গেলাম,
ওখানে ওই বাড়িটা একটা গ্রেভিয়ার্ডের উপর তৈরি হয়েছিল, মানে যিনি ওনার উনি বলেছিলেন আমাদের, এবং ওখানে অনেক কঙ্কাল হাড়ও বাড়িতে মাটি থেকে ওরা পেয়েছিল। মুসলিম কবরস্থান ছিল, মুসলিম কবরখানা, এবং ওটা মুসলিম অধ্যুষিত জায়গা, মানে এখন তো অনেকটা পিছিয়ে গেছে, আগে পুরোটাই মুসলিম অধ্যুষিত ছিল। তো যিনি ওনার এবং ওই 4 ভাই ছিল, ওখানে অনেকে অনেক রকম কিছু দেখে। যেখানে কঙ্কালের হাড় পেয়েছে সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে, একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, বলছে মহিলা হেঁটে আসছে, সামনে এসে অদৃশ্য হয়ে গেল। একজন ওনার ভাইয়ের বউ বাসন মাজতে গিয়ে দেখেছে ছাদে কেউ দাঁড়িয়ে আছে, যার চোখ থেকে আলো বেরোচ্ছে রেড কালারের, মানে সে দেখে ওখানে ফেন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি হয়েছে এটা। আচ্ছা। এবং একটি গাছটাতে, ওটা একটা নারকেল গাছ, বিশাল বড়, এবং ওটাতে কোনো মানে নারকেল হয় না, বাট মানে ওই প্রবলেম আছে, এবং ওখানটাতেই তোমার মেনলি পেয়েছিল ওই হাড়গোড়গুলোকে। তো যাই হোক, আর একটা ঘর আছে ওদের, ওখানে ওরা এখন ওই ধান ঠান রাখে। ওই ঘরটাতে আগে যিনি থাকতেন তিনি সামহাও হঠাৎ মারা যায়, এবং তারপর থেকে আরও প্রবলেম, এবং ওই ঘরে কেউ থাকতে পারে না। কেসটা আসে কিভাবে তোমাদের কাছে? থ্রু আমার তোমার পডকাস্ট দেখে একজন আমায় কল করেছিলেন, এবং তিনি একজন পলিটিক্যাল একটা টিমের সাথে আছেন স্ট্রংলি, আমি নাম বলছি না। ডেফিনেটলি না, মানে আমাদের আগের পডকাস্টটা দেখে কল করেছিল, সেখান থেকে উনি আসেন এবং উনি আমাকে কল করেন, এবং আমি তারপর ব্যাপারটা দেখে সবাইকে জানাই, এবং আমরা পুরো টিম যাই ওখানে। টিম ডসকে জানিয়েছিলাম, এবং আমরা সবাই মিলেই যাই, এবং অদ্ভুতভাবে 4টে জায়গাতে প্রবলেম ছিল। আমরা যখন ওই নারকেল গাছটাতে, আমি সাইকোমেট্রি করছিলাম। সাইকোমেট্রি হচ্ছে উইদাউট টাচ করে একটু সামনে থেকে যদি তুমি হাতটাকে ঘোরাও, যেহেতু আমরা এত হিলিং বা এসব নিয়ে কাজ করি, সেন্সেশন হতে শুরু হয়, এবং ওই গরম না ঠান্ডা জিনিসটা সেটা কিন্তু ফিল হতে শুরু হয়। কিছু কিছু ক্ষেত্রে ভিশন আসে। তো আমরা সাইকোমেট্রি আমি করেছিলাম, ওখানে পেয়েছি প্রবলেম। যেখানে হাড়গোড় পেয়েছে সেখানে প্রবলেম আছে, এবং আমাদের মেশিন ডিটেক্ট করেছে। অদ্ভুতভাবে আমরা রাত্রিবেলা যখন কলিং করি, চাল থেকে কেউ দৌড়াচ্ছে আওয়াজ পাচ্ছি চালের উপরে। আচ্ছা, কলিং করছো বলতে? আমরা স্পিরিট কল করি। আচ্ছা। তো তখন চালের উপর কিছু পড়ছে, আওয়াজ হচ্ছে, এবং দৌড়াচ্ছে চালের উপর থেকে, ফিল করছি। এবং ওখানে যেটা টিম ডসরা করে থাকে, শঙ্খের গুঁড়ো ছড়িয়ে দেয় রাত্রিবেলা। আমরা নেক্সট ডেতে বাচ্চার পায়ের ছাপ পেয়েছি, সেই ঘরে কিন্তু তালা দেওয়া ছিল, কেউ ঢোকেনি। শঙ্খের গুঁড়ো বলতে? পাউডার। আচ্ছা। ওটা ছড়িয়ে দেয় যাতে যদি কোনো মানে স্টেপ পড়ে বা কিছু পড়ে, তাহলে ওর মধ্যে ছাপটা আসবে। সেটা পেয়েছে, এটা বাচ্চার পায়ের ছাপ, একটা, কিন্তু নর্মাল কেউ 2টো ছাপ থাকবে, একটা কেন? তারপর আমরা ওখানে তোমার কি বলে, একটা জায়গাতে গিয়ে ওখানেও তোমার বিভিন্ন রকম আমরা, আচ্ছা, যেটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট সেটা হচ্ছে যে 4টে জায়গাতে পেয়েছিলাম, তার মধ্যে একটি জায়গা হচ্ছে ওদের মন্দির। সেই মন্দির, হ্যাঁ, অদ্ভুতভাবে ব্যাপারটা মানে ঘটেছে, যেটা মন্দির বাড়িতে আছে কালী ঠাকুর আর মনসার। মন্দিরে কিন্তু প্রপার ওরা পুজো করে না, এদিকে মূর্তি রয়েছে, ডেলি পুজো করে না, ইচ্ছা হলো পুজো করলাম, ইচ্ছা হলো। এই জিনিসটা খুব খারাপ, ভীষণ উইয়ার্ড। তো আমরা যখন মন্দিরের কাছে গিয়ে ডিটেক্ট করতে শুরু করলাম, ওখানে খুব হাই এনার্জি দেখাচ্ছিল বারবার। তো সামহাউ মন্দিরে যেহেতু পুজো হয় না বলে এই স্পিরিট প্রবলেম তো আছেই, তার সাথে পুরো বাড়ি এফেক্টেড। তো তারপর আমরা নেক্সট ডেতে রিচুয়ালস করি, ক্লেনজিং করি প্রপারলি। রিচুয়ালস করো বলতে? আমি একটা রিচুয়াল করি ক্লেনজিংয়ের, শুদ্ধিকরণ যেটাকে বাংলায় বলে, এবং গৃহবন্ধন, শিল্ডিং প্লাস তোমার ক্লেনজিং, এই দুটো আমি করি। এবং সেই পার্টিকুলার রুমগুলোতে, এবং তোমার যেদিনকে আমরা কাজ শুরু করি রাত্রিবেলা, ওনারের ওয়াইফ হঠাৎ করেই ওনার একটা সাইডে প্রবলেম হতে শুরু করে, জ্বালা যন্ত্রণা, মানে উনি মানে একটা সাইডে মনে হচ্ছে পড়ে যাচ্ছে। তো উনি কান্নাকাটি করছে যে তোমরা করছো আর হয়তো আমাকে অ্যাট্যাক করছে। তো ওনাকে ওনার ড্রিমস আসে, কেউ আছে যে ওনাকে ড্রিম দেয়, এবং ড্রিমে এসে বিভিন্ন রকম বলে ওনাকে। তো আমি ওনাকে প্রপার হিলিং করলাম, শিল্ড করলাম, তারপর আস্তে আস্তে ঠিক হলো। এবং নেক্সট ডেতে কিন্তু ওই ক্লেনজিংটা করার পরে অনেকটা ঠিক হয়। বাড়িতে যে মুভমেন্টসগুলো হতো, ওরা আওয়াজ পেত, এবং ছাদে ফুটস্টেপের আওয়াজ পেত, মানে দৌড়ে গিয়ে দেখছে কেউ নেই। খুব অদ্ভুত সেটা। তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে গেলে এই যে জিনিসটা করলে, পুরো ক্লেনজিং এর প্রসেস, রিচুয়ালস পারফর্ম করলে, তোমার নিজের ওপর কোনো প্রবলেম আসে না এগুলো করার সময়? আমি তো শিল্ড করে রাখি নিজেকে। শিল্ড করে রাখো বলতে? বিভিন্ন গাত্রবন্ধন। হ্যাঁ, গাত্রবন্ধন, এবং সেটা বিভিন্ন সিম্বলস দিয়ে, সরি, অ্যাঞ্জেলস দিয়ে, এবং আরও কিছু মেথড আছে যেটা দিয়ে শিল্ড করা যায় নিজেকে। এবং কিছু ক্রিস্টাল যেগুলো আমি পড়ি, কিছু সিম্বলস আছে যেগুলো, তো এগুলো প্রোটেক্ট করে কোনো নেগেটিভ জায়গাতে যাওয়ার জন্য, সেটা প্রোটেক্ট করে যাতে তুমি সেফ থাকো। এই যে তুমি বললে যে তুমি হিলিং করো,
হিলিংটা কি হিলিং? অ্যাঞ্জেল হিলিং, ক্রিস্টাল হিলিং, হোয়াট? দেখো আমি তো অনেকগুলো মডালিটি নিয়ে কাজ করি। অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টালস আছে, রেকি আছে, উইচক্রাফট আছে। আমি কিছু জিনিসকে পাঞ্চ করে করি, লাইক উইচক্রাফট, অ্যাঞ্জেল, লামাফেরা, এগুলো মিক্স করে করি, তাতে এফেক্ট আরও বেশি আসে। তুমি আমাকে একটু বলো, আমি অ্যাঞ্জেল হিলিং এর ব্যাপারটা অনেক ক্ষেত্রেই শুনেছি, ঠিক আছে, রেকি শুনেছি বা লামাফেরাও শুনেছি, এইগুলো কি বেসিক্যালি সেটা একটু জানতে চাই। এগুলো সবই হিলিং মডালিটি। অ্যাঞ্জেল হচ্ছে তোমার 15 জন আর্কঅ্যাঞ্জেল আছে যাদেরকে কল করলে তারা কিন্তু বিভিন্ন প্রবলেম সলভ করে। এবং যেমন তোমার মানিটারি ইস্যু হলো, রিলেশনশিপ ইস্যু হলো, ফিজিক্যাল ইমোশনাল প্রবলেম, যে কোনো মেন্টাল প্রবলেম। কোন প্রবলেমে কাকে ডাকো? মেন্টাল প্রবলেমের জন্য আমরা ডাকি হচ্ছে জ্যাটকিয়েল বলে একজন অ্যাঞ্জেল আছেন, মেমোরিজ। ফিজিক্যাল যে কোনো সমস্যার জন্য আমরা রাফায়েল বলে একজন অ্যাঞ্জেল আছে। মাইকেল আছে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যিনি নেক্সট টু গড। উনি কিন্তু মানে সব কিছুই দেখেন এবং উনি ওভারঅল প্রোটেকশন দেন। এই যে অ্যাঞ্জেল, এই ব্যাপারটা কিভাবে আসছে? অ্যাঞ্জেলরা একটা তোমার হচ্ছে, দেখো আমি তোমাকে প্রপারলি বোঝাচ্ছি। ভগবান কিন্তু খুব হাই এনার্জির একটা ফর্ম, এবং আমরা যখন ভগবানকে ডাকি তখন নয় বিপদে পড়ে ডাকি। নর্মালি তো কেউ আমরা এমনি সময় ডাকি না ভগবানকে। যখনই কোনো সমস্যা হয় আমরা ভগবানকে কল করি যে আমাকে রক্ষা করো বা এটা আমার চাই। কি হয়, যখন আমরা প্রবলেমে পড়ি তখন কিন্তু আমাদের এনার্জি খুব ডাউন থাকে। এবার ভগবান যেহেতু খুব হাই ভাইব্রেশনের, আমাদের এই কলটা পৌঁছায় না। তো এই কারণে ভগবান দেবদূতকে সৃষ্টি করেছে, যারা অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানেই তো যারা দেবদূত বা মেসেঞ্জার অফ গড। তারা এই বার্তাটাকে ভগবান অবধি পৌঁছায়। এরা মানুষের আশেপাশে থাকে, সাইন দেয় বিভিন্ন। ওরা আছে যে তারা বিভিন্ন সাইন দেয়, তোমাকে হয়তো দেখা দেবে না কিন্তু সিম্বল দেবে, সাইন দেবে। ধরো আমার আশেপাশে অ্যাঞ্জেল আছে কিনা সেটা কিভাবে বুঝবো? কিরকম সাইন থাকে? ফেদার তুমি দেখতে পাবে আশেপাশে, মানে যেখানে হয়তো পাওয়ার কথাই না, তোমার বেডরুমে, ওয়াশরুমে, কিচেনে, এমন এমন জায়গায় ফেদার পাবে যেটা হয়তো ওখানে পাওয়ার কথা না। ইটস আ সাইন। পালক। সিকোয়েন্স নাম্বার 1 1 1 2 2 2 3 3 3, এগুলো বারবার দেখবে র্যাপিডলি। আমি একটা জিনিস জানতে চাই, আমি নিজে পার্সোনালি বলছি, আমি খুব বেশি 11-11 দেখছি। রাত 11টার সময় ধরো আমি ফোনটা করলাম, দেখলাম 11-11 দেখছি। সকালবেলাও সেম। এই জিনিসটা কিন্তু বারবার রিপিটেডলি এসছে। 11-11 দেখছি, যেমন 1:1:1 দেখছি। এটা কিসের সাইন হতে পারে? এটাও অ্যাঞ্জেল সাইন। অ্যাঞ্জেলরা তোমাকে এই সাইনের মাধ্যমে বোঝাতে চায় বিভিন্ন কথা। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন সাইন। হয়তো তোমার কোনো উইশ বহুদিন ধরে আছে যেটা ম্যানিফেস্টেড খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, 11-11 দেখতে পেলে? হ্যাঁ, অর তুমি ওই সময় কোনো উইশ করো যেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্টেড হয়। ধরো কেউ 11-11 দেখতে পেলো, সেই সময় সে নিজের উইশটাকে কিভাবে জানাবে? থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল, আমি এই উইশটা করছি যাতে আমার এটা ম্যানিফেস্টেড হয়, এটা বললেও হবে। বা থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল মাইকেল, এই উইশটা আমি করছি যাতে এটা ম্যানিফেস্টেড হয়। 11-11 এর রহস্যটা কি? 11-11 একটা নাম্বার যেটা কিন্তু মিরর ইমেজ। তো এই 11-11 এর মিনিং হচ্ছে, অ্যাঞ্জেল তোমাকে বলতে চাইছে, অ্যাঞ্জেলরা কিন্তু কথা তোমাকে ডিরেক্ট বলবে না, এই নাম্বারসের মাধ্যমে ওরা বিভিন্ন সাইন বা এইসব দিয়ে তোমাকে বলতে চাইবে। বলে 11-11 বা 1-1-1, এই জিনিসটা দেখা মানে হচ্ছে তোমার কোনো উইশ যেটা তুমি হয়তো বহুদিন ধরে ওয়েট করছো সেটা ফুলফিল হবে। এটা অ্যাঞ্জেলরা বলে দিয়ে যায় এইভাবে। মানে 11 গুড সাইন ডেফিনেটলি। কিন্তু অনেকে বলে যে 666 দেখছো, 3টা 6 দেখছো, ডেভিলস নাম্বার। বাট অ্যাঞ্জেল থেরাপিতে কিন্তু ওটা ডেভিলস নাম্বার বলে কিছু না, ওটাও একটা সাইন। ওটা কিসের সাইন? ওটা তোমার কি বলবো, আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমার আশেপাশে রয়েছে, তার এটা ওটা সাইন দেয় উনি। আচ্ছা, তো যেমন 222 যদি দেখো, মানে তোমার হচ্ছে কোনো কাজকে তুমি ফেলে রেখেছো, পেন্ডিং রয়েছে, সেটাকে এবার করে ফেলতে হবে। ওই টাইমে প্রবলেম হতে পারে। এইগুলো হলো নাম্বারের ব্যাপার। তুমি হিলিং এর ব্যাপারে বলছিলে। এবার এই এঞ্জেলরা সাইন দেয়, নাম্বার দেখতে পেলাম, পালক দেখতে পেলাম, তো এইগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে এঞ্জেল আমার আশেপাশে রয়েছে, রাইট? তো এরা যখন আশেপাশে রয়েছে, ভগবান এদেরকে ক্রিয়েট করেছে মেসেঞ্জার হিসেবে, এরা আমাদের কিভাবে হেল্প করছে? তো এরা আমাদের আশেপাশে থাকে, বাট অ্যাঞ্জেলদের কল করার একটা টেকনিক হয়, ওদেরকে ডাকার, প্রে করার। তো সেটা যখন তুমি করবে, ও আসবে, এসে তোমার যে প্রবলেমে পড়ে আছো সেইটাকে ও হিল করতে শুরু করবে, সেটা ওকে বলতে হবে। আচ্ছা, মানে ধরো তোমার কাছে কেউ গেল, তুমি বললে যে মানে অ্যাঞ্জেল হিলিং লাগবে, তো তুমি অ্যাকচুয়ালি দেখো, কেউ ওইভাবে বলে না যে অ্যাঞ্জেল হিলিং লাগবে, ডিসাইডটা আমি করি তার কি হিলিং লাগবে। আচ্ছা, অনেকে তো নাই জানে ব্যাপারটা, বা যারা জানেও, সেটা অ্যাঞ্জেল হোক বা কি, এটা ডিস্টেন্সে হয় মেইনলি। মানে সে তার প্রবলেম বললো, তো
নেক্সট থেকে আমি যখন তার হিলিং শুরু হবে তখন আমি আমার বাড়িতে বসে, সে তার বাড়িতে, তো এই ডিস্টেন্সে কিন্তু হিলিং আমি অ্যাঞ্জেল সেন্ড করি তার কাছে এবং সেই অ্যাঞ্জেল তাকে গিয়ে হিল করে। আর এটা মেনলি ডিস্টেন্সেই হয়, মানে তুমি বাড়িতে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে সুস্থ করতে পারবে। ওকে, রেকি ব্যাপারটা কি? রেইকি হচ্ছে তোমার টাচ থেরাপি, আবার ডিস্টেন্সেও হয়, যেমন এই বললাম বাড়িতে বসে তুমি দিতে পারো। বিভিন্ন পয়েন্টস আছে আমাদের শরীরে যেখানে টাচ করে এনার্জি দিলে তোমার এই প্রবলেমগুলো, বিভিন্ন প্রবলেম সলভ হতে শুরু হয়। আর রেইকি হচ্ছে যে এনার্জিটা, সেটা তোমার ইউনিভার্সের লাইফ ফোর্স এনার্জিকে আমরা কল করে আমাদের চক্রের মাধ্যমে নিজের শরীরে ফ্লো করে এবং পেশেন্টের শরীরে সেটাকে প্রোভাইড করি বা প্রবাহিত করি, হোয়াট এভার। মানে এই যে এনার্জিটা বলছো ইউনিভার্সাল এনার্জি, এটাকে কি ইথার বলে? না, এটা তোমার লাইফ ফোর্স এনার্জি যেটা ইউনিভার্সে ফ্লো হচ্ছে, বা ডিভাইন এনার্জি বলতে পারো। ইথারই তো হচ্ছে সেটা। না, ইথার আলাদা। ইথার তো তোমার একটা লেয়ার যার মধ্যে তোমার এই আমাদের কথাগুলো রেকর্ড হয়, ওকে ওকে, যেটা ওই আকাশিক রেকর্ড আমি আগের পডকাস্টে বলেছিলাম, ওখান থেকে। ওটাতেও আসবো। লামা ফেরাটা কি? লামা ফেরা হচ্ছে গৌতম বুদ্ধের লোটাস সূত্র থেকে নেওয়া একটা টেকনিক। তোমার সেই টেকনিকের মাধ্যমে ওখানে কিছু চ্যান্টিং থাকে এবং কিছু জিনিসপত্র থাকে, সেইটার মাধ্যমে নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিকগুলোকে কাটানো যায় এটা খুবই এফেক্টিভ, ভীষণভাবে। এবং লামা ফেরা মানে ইভেন এরকমও হয়েছে, লামা ফেরা করার পরে বোঝা গেছে সেই মহিলাটি পোজেস ছিল, ভাবতো আগে মেন্টাল প্রবলেম। আচ্ছা, যখন লামা ফেরা করা হয়েছে, লামা ফেরাতে একটা টেকনিক আছে, একটা মালা দেওয়া হয়, স্কেচু মালা। ওটা স্কেচু মালা, হ্যাঁ, সেটা ওটা কি হয়? ওটা মালা, একটা গাছের মালা, যেটা খুব পবিত্র এবং ওটা খুব পাওয়ারফুল। ওটা আমাদেরকে একটা জিনিস টেকনিক আছে, সেটাকে ইউজ করে বুকের মধ্যে দেওয়া হয়। তো যেই বুকের মধ্যে দেওয়া হয়েছিল মহিলাটি এবং কিছু মেডিটেশন আছে, তখন বলছে যে না, আমি এই বডি ছেড়ে যাব না, তোরা যাই। কি হয়েছিল একটু বলো। তো একটি মহিলা, বাড়ির লোকেরা ভেবেছে উনি মেন্টাল, মানে নিজে নিজে বকে, নিজে নিজে কথা বলে, এটা ওটা মানে ভেঙে ফেলছে, খাচ্ছে না ঠিক মতো, নিজের এক কোণায় পড়ে থাকছে। তো ওনার উপরে ওনাকে ওনার ছেলে যখন এসে বলল যে আমরা এই লামাফেরা করাতে চাই, তো আমি বললাম ঠিক আছে, তুমি নিয়ে আসো। তো যখন ওনাকে স্টার্ট করা হলো লামাফেরা, এবং ওটা ওই আড়াই প্যাচের একটা ব্যাপার আছে, ঘুরতে হয় তোমার অরাকে ক্লেন্সিং করার জন্য, এবং ওনার বুকে যখন এই মালাটা দেওয়া হলো এবং কল করা হলো গৌতম বুদ্ধের একটা মেডিটেশন, সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আমি এই বডি ছেড়ে যাব না, তোরা যা ইচ্ছা তাই কর। তার মানে লামা ফেরাও কিন্তু ওয়ান টাইপ অফ তন্ত্রের একটা পার্ট। লামা মানে লামাদের তন্ত্র তো মারাত্মক। ওখানে তুমি রিসেন্টলি কিছু একটা শিখছিলে? কোনটা? যেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে, মায়াং এর ব্যাপারটা। হ্যাঁ, মানে ওটা একটা টেকনিক আমি শিখছি। ওটা তুমি বুঝতে পারছি ডিসক্লোজ করতে চাইছো না এখন। না। ওকে, হ্যাঁ। তো লামা ফেরার মাধ্যমে এরকম পজেস লোকজন যারা রয়েছে তাদেরকে সারানো যেতে পারে। শুধু পজেস না, ব্ল্যাক ম্যাজিক। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ক্রিস্টালের মাধ্যমে একটা ডাইভার্সনারি টেকনিক হয়, যেটা আমি নিজের জন্য ইউজ করি এবং অন্য কারোর জন্য ইউজ করা যায়। এবং অফিস বা নিজের প্রবলেমের জন্য যদি কেউ ইভিল আই বা ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে, বা কেউ যদি ভাবে যে করতে পারে লোকে, তো একটা টেকনিক হয় ক্রিস্টাল দিয়ে, ওটাকে ক্রিস্টালটাকে নুন জলে প্লেস করে একটা সাইডে রেখে এবং কিছু চ্যান্টিং করে ওটাকে রেখে দেওয়া হয়। তোমার উপর যা ইভিল আই পড়বে, যা ব্ল্যাক ম্যাজিক পড়বে, সেটা তোমাকে ওই ক্রিস্টালটা শিল্ড করবে এবং ওটা ওর মধ্যে যাবে। ওকে ওকে, ভীষণ ইন্টারেস্টিং এটা। আমি ক্রিস্টাল হিলিং নিয়ে জানতে চাই। ক্রিস্টাল হিলিংটা কি? দেখো, তুমিও আই থিঙ্ক দেখতে পাচ্ছি হাতে ক্রিস্টালস পরে আছো, রাইট, ইভেন আমিও পরে রয়েছি। ক্রিস্টাল হিলিং ব্যাপারটা কি? ক্রিস্টাল হচ্ছে একটা জিনিস, বা একটা কি বলবো, বা একটা গিফট আমাদের জন্য, যেটা দীর্ঘ বছর মাটির তলায় থেকে তৈরি হয়, বিভিন্ন প্রেসারে, বিভিন্ন চাপে, বিভিন্ন তাপে, মিনারেলসের মাধ্যমে। তো সেইটা দিয়ে বিভিন্ন প্রবলেমকে হিল করা যায়। লাইক আমরা যেমন বিভিন্ন টেকনিক ফলো করি, তেমন ক্রিস্টাল দিয়েও বিভিন্ন টেকনিককে ইউজ করা, মানে বিভিন্ন প্রবলেমকে সলভ করা যায়। লাইক তোমার শারীরিক সমস্যা, তোমার মানসিক প্রবলেম, তোমার সবের জন্য কিন্তু আলাদা আলাদা ক্রিস্টাল আছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ ওয়ান্ড দিয়ে তোমার চক্র থেকে সমস্ত নেগেটিভিটিকে বার করে এবং তার মধ্যে পজিটিভিটি প্রোভাইড করা যায় থ্রু ক্রিস্টাল দিয়ে হিলিং করা হয়। এই কারণেই আমরা ধরো হাত দিয়ে হিলিং করছি, যে এনার্জিটা ফ্লো হচ্ছে আমার হাত দিয়ে তোমার দিকে। ক্রিস্টালটা লাইক লেজার। আমরা যেমন সূর্যের আলোকে তোমার ম্যাগনিফাইং গ্লাসে একটা জায়গায় কনসেন্ট্রেট করে আগুন ধরাই, সেম ওটা তোমার অ্যাজ এ লেজার কাজ করে। ওই পুরো এনার্জিটা ফ্লো হয়ে ডিরেক্ট তোমার দিকে গিয়ে মেন প্রবলেমটাকে সলভ করে। তো রূপম, এই ক্রিস্টাল যেটা বুঝতে পারছি আমাদেরকে অনেকভাবে অনেক রকমের হেল্প করে।
ধরো যে টাকার সমস্যাতে পড়েছে, মানি ফ্লোতে প্রবলেম রয়েছে, তার জন্য কি ক্রিস্টাল পড়া উচিত? মানি ফ্লোয়ের জন্য ভীষণভাবে ভালো হচ্ছে সিট্রিন, পাইরাইট, গ্রিন অ্যাভেঞ্চুরিন, এই তিনটে মাস্ট। তার সাথে টাইগারাই রাখতে পারে ফর অ্যাবান্ডেন্স। আচ্ছা, আর ব্ল্যাক অবসিডিয়ান আমাদের ফিল্ডে খুব কাজে আসে। ব্ল্যাক অবসিডিয়ানটা কেন? আমার মানে ফেভারিট, আর উইচেস ক্রিস্টাল বলে ওটাকে, ব্ল্যাক অবসিডিয়ানকে। ব্ল্যাক অবসিডিয়ানটা হচ্ছে মেনলি ইভিল স্পিরিট থেকে তোমাকে বাঁচায়, যে কোনো নেগেটিভিটি, ইভিল আই, ইভিল স্পিরিট থেকে ব্ল্যাক অবসিডিয়ান ভীষণভাবে বাঁচায়। তার সাথে যদি সেটা রেনবো ব্ল্যাক অবসিডিয়ান হয়, একটা রেনবো কালারের এফেক্ট বেরোয়, আই মতো থাকে, ভীষণ ভালো ওটা। যে কোনো নেগেটিভ জায়গায় বা হন্টেড জায়গায় যদি তুমি যাচ্ছ, অলওয়েজ ব্ল্যাক অবসিডিয়ান সঙ্গে রাখতে হয়, এবং আমাদেরকে তো ভীষণভাবে। তুমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলে, ইভেন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বাট তারাপীঠে আই থিঙ্ক ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একদম খুব সাংঘাতিক একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, তোমার পরিচিত কারোর? আমার এক পরিচিত অ্যাক্টর, সেই ছেলেটি মানে খুব ভালো ছেলে। হ্যাঁ, তো ওর একটি ট্রান্সের সাথে রিলেশন হয়, এবং ও জানতো না যে সেটা মেয়েটি ট্রান্স, এবং হ্যাঁ পরবর্তীকালে ও বুঝতে পারে, এবং ওকে একটা মানে নর্মালি বলেছিল যে ওরা যাবে একটু পুজো দিতে। তো এই বলে তারাপীঠে নিয়ে গিয়ে ওই মেয়েটির কোনো একটা তান্ত্রিকের সাথে কানেকশন আছে, এবং কিছু একটা আছে, এবং ওরা কিছু করে। তো যখন ছেলেটিকে নিয়ে যায়, ছেলেটি আমাকে যেটা বলেছে যে আমি দেখছি যে যে মূর্তিটা রয়েছে, যেটা ওরা পুজো করবে বা কিছু একটা করবে, যার জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছে। তো ছেলেটি তো সেটা গিয়ে বুঝতে পারে। তো নিকুম্ভিলা দেবীর যে দাঁতওয়ালা যে আমরা ফটোটা দেখি, ওই টাইপের মূর্তি, এবং যে তান্ত্রিক সে বসে মানুষের মাংস সে খাচ্ছিল। মানুষের মাংস? একদম। আর ইউ সিরিয়াস? একদম, এটা তন্ত্রে আছে। আচ্ছা। তো সে মানুষের মাংস, মানে একটা ডেড বডি ছিল যার থেকে মানে ওই কিছুটা খুবলে ওর প্লেটে রাখা ছিল নাকি, সেটা খাচ্ছিল, এবং তার সাথে মদও ছিল, আর অনেক কিছু ছিল, এবং ওখানে একটা কোনো যজ্ঞ করবে ওরা কিছু করে ভেবে রেখেছিল। তো ছেলেটিকে ওখানে কোনোভাবে, ছেলেটি হিপনোটাইজের মতো যায়, এবং যখন ওখানে গিয়ে পৌঁছায় ও সামহাও সম্বিত ফেরে, এবং ও তখন বুঝতে পারে যে ওকে কিছু একটা করবে। দ্যাটস ওয়াই ওখান থেকে মানে কোনোভাবে বেরোয়, এবং মানে রীতিমতো তান্ত্রিকটার সাথে হাতাহাতি হয়, এবং তান্ত্রিকটা বলেছিল তোর সর্বনাশ করবো আমি, তুই এখান থেকে যেখানেই যা। তো ওর বাড়ির সমস্যা হয়েছিল, কিছু প্রবলেম ওর সাথে হয়েও ছিল, কিন্তু এখন ঠিকঠাক, এখন কোনো সমস্যা নেই। বাট হয়েছিল এই কেসটা, মানে ভীষণই মানে সাংঘাতিক। মানে ও বলছে যে আমার নাইটমেয়ার্স, কীভাবে আমি বেঁচে ফিরেছি আমি নিজে জানি। নিকুম্ভিলা দেবীর যজ্ঞ হচ্ছিল, মানুষের মাংস খাচ্ছিল ওখানে। তুমি একটা জিনিস আমাকে বলছিলে তোমার বাড়ির ব্যাপারে কথা বলতে গিয়ে, সেটা হচ্ছে যে তুমি তোমার ছোটবেলার একটা বন্ধুকে দেখতে পাও। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি নয়, আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও। আমরা ছোটোবেলায় ভীষণই খুব ভালো ক্লোজ সম্পর্ক। তো ছেলেটি ওর ব্যান্ড ছিল, ও গান বাজনা করতো, সামহাও ও জলে ডুবে মারা যায়। আচ্ছা। হ্যাঁ, মানে হঠাৎই, এবং যে মারা যায় তো খুবই মানে আমিও ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। তো ওইখানেকার এরিয়াতে মানে যেখানে মারা যায় ওটা আশেপাশে অনেক লোকালিটি আছে। তো ওখানে যারা থাকে তারা নাকি আজও একটা ছেলেকে ওই পুকুর ধারে বসে কাঁদতে দেখে, এবং ওর মতনই অবয়ব এবং ওর মতনই জামা কাপড় পরা। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়, ওর কাকার কাছে নাকি ও আজও আসে, এবং কাকার সাথে কথা বলে, ইন্টারাকশন হয়, রোজ রাতে নাকি ও আসে। আচ্ছা আচ্ছা। তো মানে এটা প্রথমে আমি বিশ্বাস করিনি, বাট পরবর্তীকালে হ্যাঁ মানে যিনি এসব মানতেন না তিনিও এই ব্যাপার নিয়ে আমাকে বলেছেন, এবং সত্যি আসে। এবং মানে দেখো, যেহেতু অপঘাতে মারা গেছে ছেলেটি, তো একটা তো নেগেটিভিটি আছে, এবং নেগেটিভ একটা স্পিরিট আসে, মানে তার ইম্প্যাক্ট আছে। ওদের বাড়িতেও কিন্তু এই নেগেটিভিটিটা আছে। এবার কাকাকেও দেখলে মনে হয় যে হ্যাঁ উনি সুস্থ নেই। মারাত্মক মানে ইভেন এটা হয়, স্পিরিটদেরকে যদি তুমি মানে লেট গো না করো, তারা কিন্তু দীর্ঘদিন স্টে করতে 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 বা তোমাকে হার্ম করা শুরু করবে, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করা শুরু করবে। এটা করে, এক্সিস্টেন্সটাই তো প্রবলেম, এক্সিস্টেন্সের প্রবলেম ভীষণভাবে। এই যে তুমি বললে যে হিপনোসিসের ব্যাপার, ওই নিকুম্ভিলা যে যজ্ঞটা হচ্ছিল তারাপীঠে, যেটা বললে, হিপনোসিস কি অ্যাকচুয়ালি হয়? ভীষণভাবে। আমি একজনকে চিনি যিনি পার্ক স্ট্রিটে ওনার শপ আছেন। ওনার শপে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে যদি না নিয়ে যায়, উনি যদি থাকেন তাহলে সে কিছু না কিছু কিনবে, এবং ওনার চোখ থেকে সে চোখ সরাতে পারে না।
তাই? উনি আই দিয়ে হিপনোটাইজ করেন। মেন্টালি হিপনোটাইজ হয় মানে আমি কিছু জিনিস হয়তো মানে ধরো আমি তুমি ধরো আমাকে কল করছো না, এটা একটা টেকনিক হয়, ওটা পুরোটা তো বলা যাবে না। তো আমি কিছু জিনিস করব, আফটার 3 days তুমি হঠাৎই আমাকে নিয়ে ভাবতে শুরু করবে এবং কেন ভাবছো তুমি নিজেও জানো না, এবং তুমি কল করবে। এটা হয়। এরকম কোনো কেস পেয়েছো? আপাতত পাইনি, বাট আমি ট্রাই করেছিলাম 1-2 জনের ক্ষেত্রে, বাট হয়েছে, ভীষণভাবে কাজ করে। মানে ধরো একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, প্রবলেম হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক এরকম টাইপের কেস তো অনেকেই পাও তুমি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয় জানো তো কৌস্তব, মানে প্রবলেমটা যার এটা তাকে করতে হয়, আমি তার জন্য করলে কিন্তু হবে না। মানে ধরো আমার প্রবলেম হচ্ছে আমি করছি, বা তোমার প্রবলেম হচ্ছে তুমি তাকে করছো, তখন কাজটা ওইভাবে হবে। মানে হঠাৎ আমি যদি করি, সে হঠাৎ আমার কথা কেনই বা ভাবতে যাবে? চেনেই না। দ্যাটস ওয়াই, মানে যার প্রবলেমটা তাকে করতে হবে, নয় শিখে করা যায়। বাট অ্যাকচুয়ালি কী হয়, মানে এইসব মানে এই জিনিসগুলোতে না ভীষণভাবে এনার্জি ড্রেন হয়ে যায়। আচ্ছা। মানে তোমার খুব ক্লান্ত লাগবে, ড্রাউজি লাগবে, এটা হয় যেহেতু খুব কনসেন্ট্রেশন এবং ভীষণ এনার্জি লাগে জিনিসে। দ্যাটস ওয়াই। পুরোটাই ব্রেনের খেলা। মানে তোমার ব্রেন যত স্ট্রং হবে, তোমার মাইন্ড যত স্ট্রং হবে, তত তুমি ইজিলি সব কিছুকে করতে পারবে। কাউকে হিপনোটাইজ কীভাবে করা হয়? হিপনোটাইজ অনেক ওয়েতে করা হয়। যেমন আমরা দেখেছি যে ওই কিছু মানে ডাউজিংয়ের মাধ্যমে কিছু জিনিসকে দেখিয়ে ভার্বালি, যেমন হয় দেখবে যে বাড়িতে এরকম কেউ এসেছে যে হয়তো ভিক্ষা চাইতে এসছে, কিন্তু এমন কিছু তোমাকে বলছে বা এমনভাবে তোমার সঙ্গে কথা বলেছে, তুমি হয়তো অনেক টাকা এনে তাকে দিয়ে দিচ্ছ, এরকম কিন্তু হয়। এবং এরকম বিভিন্ন স্ক্যামও হয়েছে, কীরকম? যে থ্রু ভার্বালি তার সাথে কথা বলে তার থেকে টাকা পুরো নিয়ে চলে গেছে। ভীষণভাবে হয়েছে, মানে সে হয়তো কোনো আর কিছুই করেনি, কিন্তু এমন কথা বলেছে, এমনভাবে কিছু একটা ক্রিয়েট করেছে, ওটা করা যায়। সে পুরোটাই হিপনোটাইজ হয়ে তাকে টাকা পয়সা দিচ্ছে, এবং পরে যখন মানে সে চলে গেছে, তখন মনে হলো কেন এত টাকা আমি দিলাম। সে তার মানে সে সেই ওই জায়গাটা তখন ওটা থেকে বেরোলো, মানে ব্যাপারটা কেটে গেল। এটা ভীষণভাবে হয়, আর এটা আজকাল হচ্ছে খুব, এই স্ক্যামটা। তো রূপম, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা তুমি বলছিলে, সেটা হচ্ছে যে তোমার পরিচিত একজন ছিলেন, সে নাকি বারবার পজেসড হয়। সেই কেসটা আমি জানতে চাই। হ্যাঁ, এটা আমি শুরু থেকেই বলছি, মানে সাংঘাতিক কেস এটা। মানে আমি তার সাথে 2.5 ঘন্টা ফোনে শুধু ডিসকাস করেছি এটা নিয়ে। মানে আমার নিজের গুজবাম দিয়েছে যখন ও বলছিল। আচ্ছা আচ্ছা। দেখো, সবার আগে বলি, এই পোজেসড কেসগুলো বা পোজেশন, তোমার যদি অরা উইক থাকে, তুমি রিপিটেডলি কিন্তু পোজেসড হবে। অরা ব্যাপারটা কি? আমাদের শরীরের বাইরে একটা এনার্জি বডি থাকে, যেটাকে ঊর্জা বা অরা বলে। আমরা ঠাকুরের ফটোতে দেখে থাকি যে একটা ব্রাইট লাইট বেরোচ্ছে, ওটা প্রত্যেকের থাকে। আচ্ছা। কারুর যে খুব হাইলি মানে ইনক্লাইন্টেড, তার খুব মানে বেশি ব্রাইট, যে একটু কম তার একটু কম। এবং অরা যদি তোমার ডিস্টার্ব থাকে, জার্মস কিন্তু অরার ওয়ালে ক্র্যাক করে তোমার ফিজিক্যাল বডিতে ঢোকে। ইভেন তোমার অরা যদি উইক থাকে, ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড, ইভেল আইতে এফেক্টেড বেশি হবে। আচ্ছা আচ্ছা। মেয়েটার ক্ষেত্রেও সেম ওয়েতে তাই হয়েছে। মেয়েটা উইক ভীষণভাবেই, মানে আমি যখন ওকে চেক করি, তো ওর অরা ভীষণভাবে উইক, এবং ও খুব ইমোশনালি এবং মেন্টালি ডিস্টার্বড হয়েছিল। কি, মেয়েটা তোমারই পডকাস্ট দেখে আমায় কল করেছিলেন। আমাদের পডকাস্ট থেকে অনেকে কল করেছে। একদম। তো বারবার রিপিট আমাকে বলছিল, দাদা আমার কিন্তু সময় লাগবে, আমাকে সময় টাইম নিয়ে শুনতে হবে, কারণ অনেক বড় কেস। তো যখন বলা শুরু করলো মেয়েটা, তো ও মেডিকেল কলেজে কিছু একটা পোস্টে আছে, এবং ওর ফ্যামিলিতেও মা বাবা আর ও থাকে নর্থ ক্যালকাটাতে। তো এবার মেয়েটা যখন মেডিকেল কলেজে যায় কাজের সূত্রে, এবং ও একটা ডিপার্টমেন্টে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে উঠছিল একটা ফ্রেন্ডের সাথে, হঠাৎ একটা পচা গন্ধ নাকে আসে। এবং ওখানে কিন্তু ওটা পাওয়ার কথা নয়, একদম নিট অ্যান্ড ক্লিন। তো তারপর থেকে শরীর খারাপ করতে শুরু করে। তো একটা অস্বস্তি হয়। বাড়ি ফিরে এসে মানে ও অদ্ভুত বিহেভ করতে শুরু করে, যেটা ওর মা আমাকে বলছিল। কারণ মা কিন্তু আমার কাছে যখন মিট করতে এসেছিলেন, একা ছাড়েনি, মা এসেছিলেন সঙ্গে। আচ্ছা। কারণ তার পিছনে রিজন আছে, আমি সেটাও বলছি। তো ওর অদ্ভুত বিহেভ করে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, বন্ধ করে দেয়, বারবার রিপিটেডলি জ্বর আসতে শুরু করে। ডাক্তার দেখায়, কিছুই পায় না, টেস্ট করে 100টা, কিচ্ছু নেই। রাত একটা টাইমের পর ও মানে ছাদে যেতে চায়, মানে ও ঘরে থাকবে না। এবং ছাদের কার্নিশে হাঁটা, কার্নিশে হাঁটা, একদম চুল খুলে ওখানে বসে থাকা, এবং
বারবার করে সুইসাইডাল টেন্ডেন্সি, এটা ওর মধ্যে ভীষণভাবে, মানে এটা কিন্তু ও ছিল না। যে মেয়েটা নর্মালি একটা মেডিকেল কলেজে জয়েন করেছে কাজের জন্য, সে হঠাৎ করে এরকম বিহেভ করছে, ওর মাও খুব অবাক হয়ে গেছে। তো যাই হোক, তো অনেক কিছু করেছে, কিছুই কোনো ফল হয়নি, এবং মেয়েটা কিন্তু কারুর সাথে কথা বলতো ওই ছাদে গিয়ে, মানে একটা গাছ ছিল বাড়ির পাশে, সেই দিকে তাকিয়ে, এবং অনেক টোটকা অনেক কিছু করেছে, কিচ্ছু ফল হয়নি। তো একজনের কাছে গেছিলেন, সেখানেও কোনো ফল হয়নি। মানে ইভেন যখন ও বলছিল যে এই প্রবলেমগুলো নিয়ে আমি এত জায়গায় গেছি দাদা, কিছু হয়নি, তখন আমাকে কল করে এবং আমার কাছে আসে, আমি ওকে কিছু রেমেডিস দিই। শুধু এইটা না, এই ঘটনাটার পরে ও আবার অটোমেটিক একদিন ঠিকও হয়ে যায়, মানে কোনো রেমেডি কিছুই করেনি। তো ওরা শুধু হনুমানজির ওই পতাকা ঘরে লাগিয়েছিল, তো তাতে, এবং হনুমান চালিসা পড়তো, তাতে অনেকটা মেয়েটা আস্তে আস্তে ঠিক হয়। এরপরে ও আবার মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে যায় SSKM, এবং SSKM একটা লিফট, একটা রুম কিন্তু হন্টেড, এটা অনেকেই জানে। একটা রুম, মানে ওই রুমটাতে একটা পেশেন্ট সুইসাইড করে এবং তারপর থেকে রুমটা আত্মহত্যা করে এবং বন্ধ করে দেয়। এখন নাকি ওটা তোমার ইয়েতে কাজে লাগায়, ওই স্টোর রুম হিসাবে ইউজ করে। তো বলছে মেয়েটা যে আমি যখন রুমটাতে ঢুকতাম আমাকে কেমন একটা ফিল হতো, মানে নর্মাল ফিল হতো না। তো যাই হোক, ওই রুমে একদিনও একা ছিল, এবং ওর যে সিনিয়র সে অনেক লেটে এসেছে এবং অনেক রাত অবধি ছিল, এবং ওর ওখান থেকে বেরিয়ে পাশে একটা লিফট ছিল, লিফট থেকেও নিচে নামছে, মানে লিফটের জন্য ওয়েট করছে। ওইখান থেকে ও আবার শরীর খারাপ করতে শুরু করে। আচ্ছা আচ্ছা, মানে এই জিনিসটা আবার হয়ে ও আবার ওই লিফটে যাই, মানে যেভাবেই হোক বাড়ি ফেরে। বাড়িতে ফিরে ওর সেদিনকে কিছু হয়নি। নেক্সট ডেতে, এটা খুব অদ্ভুত, নেক্সট ডে থেকে ও এরকম বাড়িতে ফিরে রাত্রিবেলা শুয়ে আছে এবং ওর মাকে বলছে লাইট জ্বালাবে না, আমার এই অন্ধকারটা ভাল লাগছে। ওর মা বলছে যে আমি সন্ধে দেব না, তুমি আজকে একদিন সন্ধ্যা দিলে কি হয় না, আমাকে আজকে দিতে হবে না। এই ঠাকুরের যে কোনো জিনিসকে অ্যাভয়েড করছে, বলছে শাক বাজাতে হবে না। ওর মা তাও মানে সেই বসে চা খাচ্ছে, অন্ধকারের মধ্যেই সব কিছু করছে। তো হঠাৎ পুলিশ আসে বাড়ি। পুলিশ আসে, খুব অদ্ভুত মানে জিনিসটা, মানে এটা আমার শুনে খুব উইয়ার্ড লেগেছে। পুলিশ এসে বলে যে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। বলছে আমার মেয়ে তো ঘরে শুয়ে আছে, কি করে বলছো তুমি কিডন্যাপ করা? না, আপনার মেয়ের ফোন থেকে ফোন গেছে 4-5টা ফ্রেন্ডকে যে আমাকে বাঁচাও, আমি কিডন্যাপ হয়েছি, আমি এই জায়গায় আছি, আমাকে নিয়ে গেছে, তোমরা প্লিজ বাঁচাও। বলছে আমার মেয়ে শুয়ে আছে খাটে, ফোন পাশে, ও কিন্তু ফোনও ঘাটেনি, ফোন কিন্তু বন্ধ করে শুয়ে আছে, জাস্ট মাথায় হাত দিয়ে এরকমভাবে। মেয়েটা উঠে আসে, বলছে না আমি তো কিছু করিনি। ওর ফোন থেকে ওই সময় কেউ ওর ফ্রেন্ড সার্কেলে সবাইকে মেসেজ করে অটোমেটিক যে আমি কিডন্যাপ, আমাকে বাঁচাও। ও তারপরে বাইরে যখন বেরোতো, বেরিয়ে কোথায় যেত ও জানে না। তো কিডন্যাপের কেসটা কি হয়েছে? বলছি, ওটা আসছি। বাইরে যেত কোথাও, নিজে জানে না, যখন ফিরেও এসে খুব একটা মনে থাকতো না। তারপর ওর মা ওকে একটি মাজারে নিয়ে যাওয়ার কথা প্ল্যান করে, এবং মাজারে যাওয়ার সময় নাকি ওকে যখন বাস থেকে নামিয়েছে নর্থ কলকাতাতেই, এবং সেই সময় সম্ভবত ঈদ চলছিল, এবং ওখানে ওকে বারণ করে যে আজকে হবে না, কারণ এখন রোজা চলছে, আমরা এখন ঝাড়াবো না। ফিরে যখন আসে, মেয়েকে আটকে রাখতে পারছে না, একটা জায়গাতে বসিয়েছে, সে তো মানে মারামারি, এবং ওর নাকি মানে মা বলছে আমাকে মেয়েটার মাথাটা 360 ডিগ্রি ঘুরে গেছে পিছন দিকে। কি বলছো? এটা হয়? আমিও তো মানে মা নিশ্চয়ই মেয়ের নাম মিথ্যে বলবে না। তো সেখান থেকে কোনোভাবে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে ওদের সেদিনকে নাকি শুধু দই চিড়ে খাওয়ার কথা ছিল। মেয়ে বলছে না, আমার জন্য রান্না করতে হবে, রান্না করো। কেন দই চিড়ে খাবো? মানে সে তুল কালাম, দই চিড়েগুলো নিয়ে ফেলে দিল। ওর মা যখন রান্না করলো, ও মাথায় হাত দিয়ে শুয়েছিল, বললো না আমি রান্না খাবো না, আমাকে দই চিড়ে দাও, আমি দই চিড়ে বলেছিলাম, তুমি আমাকে এইসব দিচ্ছ কেন? তখন তুই দেখ কি করেছিস। সেই দিন রাতে ও পুরো, যেমন আমরা মুভিতে দেখি পুরো বেঁকে যায়, একটা টাইপের হয়, ওই রকম বেঁকে গেছে, আর কোনো ব্রিথ করছে না, ব্রিদিং নেই। ওর মা তখন বাবাকে ডাকছে যে তুমি উঠে দেখো, মেয়ে আর বেঁচে নেই, ওর কোনো মানে নিঃশ্বাস পড়ছে না। তখন ওদের ঘরে একটা কোনো জল ছিল, কোনো ওই মুসলিমদের পড়া কিছু, সেই জল খাওয়ায় এবং আস্তে আস্তেও ঠিক হয়। এই যে ওর মানে তোমার এই মেসেজ করাটা লোককে, ওর মধ্যে একটি মেয়ের স্পিরিট ঢুকেছিল। আচ্ছা, ওই যে লিফটে যখন ওঠে, তখন নাকি লিফটের বাইরে একটি ফিমেল স্পিরিট বসেছিল এবং খুব মানে মন মরা হয়েছিল,
এবং এই মেয়েটিকে দেখে যে এর মধ্যে আমি যেতে পারি, কারণ এর রাশি এবং এর অরা খুব উইক, এর মধ্যে ঢুকে গেছে। ঢুকে ওই মেয়েটি এবং ওর মেয়েটার এই মানে যার কথা বলছি যে পেশেন্ট, তার কিন্তু প্রাইভেট পার্টে প্রবলেম, ব্যথা হতো। কেন ব্যথা হতো বুঝতে পারতো না। এবং যখন জানতে পারে তখন বলছে যে ওই স্পিরিটটা যখন ঢোকে, মেয়ে ফিমেল স্পিরিটটা, ওর বয়ফ্রেন্ডও সুইসাইড করে মারা যায় এবং সেই স্পিরিটটা সামহাও ওরা মিট করতে পারছিল না। এই যখন বডিটা পেলো, ওই মানে মেল স্পিরিটটা এসে ওর সাথে ফিজিক্যাল হতো। আচ্ছা, দ্যাটস ওয়াই ওরা, এবং এই মেসেজটা ওই মেয়েটাই পাঠিয়েছিল, ওই স্পিরিটটা সবাইকে। ও এরকমভাবেই রেপ হয়ে মারা গেছিল, ওকে কিডন্যাপ করে রেপ করে খুন করে দেওয়া হয়। ও এই কারণে সবাইকে ওরকম মেসেজ পাঠায়। এবং মেয়েটার পুরো ফ্রেন্ড সার্কেল যখন জানতে পারে যে ও, মানে কেউ তো বিশ্বাস করেনি, ও যা ভেবেছে যে ও ইচ্ছা করে করেছে, ওকে পুরো ব্লক করে দেয়, কারোর কেউ যোগাযোগই রাখে না ওর সাথে। ক্যান ইউ ইমাজিন? একটা মেয়ে, মানে ও বলছে দাদা আমি মানে মেন্টাল পেশেন্ট না। বলছি তুমি মেন্টাল পেশেন্ট হবে কি করে? তুমি যে বলছে জিনিসগুলো, সে মেন্টাল পেশেন্ট মেন্টালি নয়, এটা 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 ডেফিনেটলি স্পিরিটের একটা প্রবলেম। এবং স্পিরিট তোমাকে, তুমি বারবার উইক হচ্ছে কারণ তোমার অরা উইক, তোমার এই রাশির প্রবলেম, দ্যাটস ওয়াই। এই একটা কেস সাংঘাতিক লেভেলের, মানে আমি তো, এবার ও কথাও বলতো কারোর সাথে ফোনে, সেটাও নিজে জানে না। ব্যাপারটা এটা হচ্ছে কি করে বুঝবে এটা পজেশন না মেন্টাল ইলনেস বা এমপিডি? দেখো, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। পজেশন আর মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে একটা চুলের ডিফারেন্স থাকে, যেটা আমি আগেও বলেছিলাম। কিছু ক্ষেত্রে পজেশন কিন্তু খুব রেয়ার কেস, মেন্টাল ডিসঅর্ডারই বেশি। কিন্তু আমি মেয়েটাকে যখন চেক করেছি বিভিন্নভাবে, এবং মেয়েটার মেন্টাল, ও ডক্টরও দেখিয়েছিল, কিন্তু কোনো মেন্টাল ইস্যু নেই। এবং মেয়েটা আমাকে একটি ফটো পাঠায় এই চলাকাল, মানে এই সময় ফটো তোলা একটা ফটো, এবং আমাকে দেখিয়েছিল মেয়েটার পিছনে একটা সিলোভেট, কেউ দাঁড়িয়ে রয়েছে। ফটোটা আমার কাছে আজও আছে, দেখাবে আমাকে ডেফিনেটলি, বাট ফেসটা যেন ডিসক্লোজ না হয়। না না, নো প্রবলেম। এবার এখানে তুমি এতগুলো কেস হ্যান্ডেল করেছো রূপম, এবং এরকম টাইপের এক্সপিরিয়েন্স তোমার হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তুমি আমাকে একটা কথা বলো, এই যে উইচক্রাফট তোমরা প্র্যাকটিস করছো, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আগে ইন্ট্রোডিউস হয়েছে, আর এখানে ভারতের যে উপমহাদেশ রয়েছে, ভারতবর্ষ রয়েছে, সেখানে সব থেকে বেশি প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে তন্ত্র। তো তুমি কোনটাকে এগিয়ে রাখবে, তন্ত্র না উইচক্রাফট? কারণ আমি এখানে যুক্তিটা কি কথাটা বলার, সেটা হচ্ছে যে যে জায়গাতে যে মন্ত্রটা বেশি উচ্চারিত হয়, যে টাইপের ক্রিয়াগুলো বেশি করা হয়, সেই ল্যান্ডটা, সেই জিনিসটা, কারণ এখান থেকে কোটি কোটি মন্ত্র উচ্চারিত হয়েছে। তুমি সেখান থেকে যখন তন্ত্র প্র্যাকটিস করছো, তোমার হয়তো কাজটা আগে দেবে বা ফলটা আগে দেবে। কিন্তু যখন তুমি বাইরের দেশের জিনিসপত্রগুলো এখানে ইন্ট্রোডিউস করছো, সেখানে হয়তো এটা খুব বেশি এফেক্টিভ, এখানেও কি ততটাই এফেক্টিভ হয়? তুমি কি জানো, বিদেশে কিন্তু বহু উইচরা কালী পুজো করে, এবং তাদের কাছে কালীর ফটো মূর্তি আছে। তাই? এবং বিদেশের কিছু উইচরা শিবেরও পুজো করে। আচ্ছা। তো এইভাবে কিন্তু হয় না, জিনিসটা পুরোটাই অকাল্ট, সেটা ইন্ডিয়ান হোক, ওয়েস্টার্ন হোক, যাই হোক। তুমি যেভাবে, আমি বলেছিলাম যে ম্যাজিককে তুমি যে ওয়েতে ইউজ করবে, দুটোই কাজ করে। তন্ত্র তো ভীষণ স্ট্রং, ওয়েস্টার্ন অকাল্টও ভীষণ স্ট্রং। তাদের যে স্পেলস আছে, এখানে তো আমাদের মন্ত্র, এবং ওদের স্পেল হয় তোমার কবিতার মতো কিছু রাইমস হয়, ভীষণ কাজ করে, ভীষণভাবে। মানে তুমি যদি কারোর নেগেটিভ স্পেল করো, ওটা কিন্তু তোমাকে ফায়ার ব্যাক করবে। এই জন্য নিজের কিছু হাত কেটে একটু রক্ত ওই সময় দিয়ে দিতে হয়, যাতে তোমাকে ফায়ার ব্যাকটা যেটা আসবে সেটা তোমাকে বেশি না হার্ম করতে পারে। এবং ভীষণ প্রচণ্ড এফেক্ট হয়, কারণ আমি নিজে তো বহু জিনিস প্র্যাকটিস করে আমি নিজে জানি, বহু এক্সপিরিয়েন্স আছে আমার। ভীষণভাবে কাজ হয়, মানে ইনস্ট্যান্টলি তুমি রেজাল্ট পাবে। তন্ত্র তো ডেফিনেটলি, কারণ একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে মানে সেই ভাইব্রেশনটা সেই জায়গাটাকে ক্রিয়েট করছে, একটা ভাইব্রেশন। মন্ত্র মানেই তো তাই। তো ওয়েস্টার্ন অকাল্ট তো সেম। অকাল্ট মানেই মানে আমরা যেটা প্র্যাকটিস করছি, এবং সেটা সেই মানুষের দ্বারা সেই জায়গাটা মানে সেইভাবে এনার্জাইজড হয়। তুমি এত কিছু নিয়ে কাজ করো, তোমার নিজের প্রবলেম হয় না? না, হয় না। আর এতদিন তো করছি, আমাকে দেখে তো মনে হচ্ছে যে আমার প্রবলেম আছে। হয় না। কখনো কিছু ফিল হওয়া, বা ধরো এরকম পজেস কেস নিয়ে কাজ করছো, তুমি তাদেরকে হেল্প করছো, সেই সকল স্পিরিটরা তোমার ওপর কখনো ফায়ার ব্যাক করতে পারে না? করে। কিরকম একটা কেস যদি বলো? একটা কেসে আমি গেছিলাম, সেটাতে তোমার একটা লোক, যে ওই মানে একটা হন্টেড বাড়িতে উনি থাকতেন, কিন্তু উনি কিছুতেই বাড়িটা চেঞ্জ করবেন না। মানে
ওখানে কি হয়েছিল, চিলেকোঠাতে থাকতো এবং ওখানে ফ্যামিলি নিয়েই থাকতো। দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু ওর হঠাৎ বিজনেস ডাউন হতে শুরু করে, মানে সব কিছুই মানে ডাউন হয় এবং নিজের শারীরিক অসুস্থতা, ওয়াইফ মারা যায় এবং তার একটি ছেলে থাকে এবং ছেলে যখন বিয়ে করে আনে ওরা ওখানে নকিংয়ের আওয়াজ পেত ছাদে এবং পা মানে হাঁটা চলার আওয়াজ পেত। তো ছেলেটির বাবাকে বলেছিল যে তুমি কি কখন শুনতে পাও? তো বাবা বলেছে হ্যাঁ আমি অনেক দিন ধরে পাই, আমি অতটা মানে এটাকে মাইন্ড করিনি, বাট হ্যাঁ আমি দেখেছি এটাতে হয়। এবং ছেলেটার যখন বাচ্চা হলো, বাচ্চাটা কারোর সাথে কথা বলতো, স্পিরিটের সাথে, মানে কার সাথে কথা বলতো, তাকে তাকে নাম ধরেও বলতো বিভিন্ন কথা এবং বিভিন্নভাবে, মানে যখনই ঘরে ঢুকতো দেখতো ছেলেটা কারোর সাথে কথা বলছে। তো ওকে বলতো না, ওকে বলা বারণ করেছে, বারণ আছে বলা, এখন তো ওখানে বসে আছে দেখো তুমি দেখতে পাচ্ছ ওকে, ও আমার সঙ্গে আমাকে রোজ কথা বলে আসে, আর আমি এই বাড়ি থেকে চলে গেলে ও খুব মন খারাপ হয়, যেতে বারণ করে, এই বাড়ি ছাড়তে বারণ করে, আমরা কিন্তু কোথাও যাব না। তো এইভাবে ওরা যতবার লোককে দেখিয়েছে তারা এসে দেখে গিয়ে পরের দিন আর কোনো ফোনই জানায়নি। বাড়িটা কিন্তু খুব প্রপার জায়গা, আমি জায়গা বলবো না, প্রপার লোকেশানে, কিন্তু ওর বাড়ি আজ অবধি মানে বিক্রি হওয়াটা ভীষণ সমস্যা হয়েছে। মানে কেউ এসে দেখে গেল, বললো পছন্দ, নেক্সট দিন আর আসলো না, এইভাবে ডিলে হতে হতে আমি যখন ওটাতে কাজ করি এবং আমি ক্লেনজিং করি, আমার বাড়িতে স্ক্র্যাচেস এসেছে, আমার ঘরে কিছু সমস্যা হয়েছে এবং অদ্ভুতভাবে আমার ঘরে কিন্তু আমার বাবা কাউকে দেখেছেন যে কেউ ঢুকে গেল ঘরের মধ্যে দিনের বেলা না, সন্ধ্যেবেলা, মানে 6টা-7টার মধ্যে। সাউথ সিটির কেসটা কি হয়েছিল? সাউথ সিটির পাশেই মানে ওই তোমার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরের দিকে, ওখানে কিছু মানে ওই 100 দিনের কাজ করা লোকেদের দেখবে ওরা টেন্ট করে থাকে ফুটপাতে। তো ওই টেন্টের পাশে একটা গাছের মধ্যে একটা পুতুল ওরা লাগিয়ে রেখেছিল, একটা জাস্ট গাছে পুতুল মানে টেডি বিয়ার টাইপের, মানে একটা মেয়ে পুতুল, এবং তাকে এত বড় বড় টিপ পরিয়ে রেখেছিল, আমি জানি না কেন। আমার একটি ফ্রেন্ড ও আমাকে ইনফর্ম করে, জানিস তো এরকম একটা আছে জিনিসটা, যেটা দেখলে না খুব ইরি লাগে, তুই এবার দেখিস চেক করে। তো আমরা একদিন 3জন মিলে গেছিলাম ওখানে ফেরার পথে। তো নেমেছি, তুমি বিশ্বাস করো না, ভীষণ বাজে ভাইব্রেশন ওই পুতুলটা থেকে। তো ভালো কথা, আমি সাইকোমেট্রি অ্যাজ ইউজুয়াল করলাম, যে এবং পুরো ওয়ার্ম হয়ে রয়েছে পুতুলটা। ওরা মেবি ছুঁইনি। সাইকোমেট্রি হচ্ছে তোমার উইদাউট টাচ একটা এরকম গ্যাপ থাকবে, মানে এইটুকু ডিস্টেন্সে একটা গ্যাপ থাকবে, ভাইবসটা নেওয়ার জন্য, শুধু ভাইবসটা, মানে তোমার হাতে টিংলিং এফেক্ট হচ্ছে কি না, তো এই ওটা বোঝার জন্য। তো ছিল ভীষণ বাজে ভাইবস। তো যাই হোক, আমরা ওখান থেকে ওটা দেখে বাড়ি ফিরে আসি যে যার। তুমি বিশ্বাস করবে না, 3জনেই সেই রাত্রে আমাদের মনে হয়েছে আমাদের ঘরে কেউ দাঁড়িয়ে আছে, বারবার করে কেউ আসা যাওয়া, নকিং, এই প্রবলেমগুলো হয়েছে এবং 3জনের ঘরে রিপিটেডলি। আচ্ছা, পুতুল হন্টেড হয়, কিন্তু এরম ধরনের পুতুল তো হয়, তার সাথে পোর্সেলিনের পুতুল বেশি হন্টেড হয়, কারণ ওর মধ্যে যদি ক্র্যাক থাকে, স্পিরিট ঢুকে ওটা দীর্ঘদিন থাকতে শুরু করে। এবং এটা হয়েছে, মানে আমার একটি ফ্রেন্ড পোর্সেলিনের পুতুল কিনেছিল, সামহাও ওটা ক্র্যাক হয়ে গেছিল, ও ডিভানে রেখে দিয়েছিল, ডিভান নড়তো, নক করতো ডিভান থেকে। তোমার একটা অ্যাম্বুলেন্সের কেসও আছে? হ্যাঁ, রিসেন্টলি একজন এসেছিলেন, ও এনআরএস এর অ্যাম্বুলেন্স চালায়। তো ওর 3টে কেস আমাকে শেয়ার করছিল, যেটা খুবই উইয়ার্ড এবং মানে বেশ ইরি। ও খুব দূরে দূরে যায় পেশেন্ট নিয়ে, মানে ইভেন মানে যেহেতু তোমার গভর্নমেন্টের হসপিটাল বহু দূরে, মানে তোমার কোচবিহার ছাড়িয়েও গেছে, এরকম হয়েছে। তো ও একটি পেশেন্টকে কৃষ্ণনগর থেকে টুয়ার্ডস করিমপুর ছাড়তে গেছে, মানে ড্রপ করতে গেছে, এবং ফেরার পথে কৃষ্ণনগর টু করিমপুরের রাস্তাতে একটা জায়গা পড়ে যার নাম গলায় দড়ি। হ্যাঁ, মেবি হয়তো ওখানে গলায় দড়ি দেওয়া হতো এক সময়, তাই জন্য ওরকম নাম, খুব অদ্ভুত। তো গাছ, রাস্তার দুধারে গাছ, এই পারের গাছ এই পারে চলে এসেছে, মানে এরকম পুরো জঙ্গল মতো। তো ও যখন ফেরে ওই করিমপুর ওই ঠিক জায়গাটাতে, ও চালাচ্ছে, ড্রাইভ করছে, হঠাৎ ওর গাড়ির উপর কিছু একটা পড়লো, আওয়াজ হলো, ও চালাচ্ছে ভেবেছে ডালপালা, আবার কিছুটা গিয়ে আবার কিছু একটা পড়লো, পড়ে সেটা দুমদুম করে হেঁটে চলে গেল অ্যাম্বুলেন্সের উপর দিয়ে। ও তখন মানে বিভৎস ভয় পেয়ে গেছে, ও তখন সিগারেট ধরিয়ে স্পিডে ওখান থেকে বেরিয়ে যায়, এবং কিছুটা দূর, ওখানে লোকালিটি নেই, কিছুটা দূর গিয়ে একটু জল ঠল খায়। তো ওখানে জিজ্ঞেস করেছে যে এই জায়গাটা থেকে কোনো সব, বলছে হ্যাঁ এখানে আমরা রাত্রিবেলা কেউ যাই না। ওখানে একটি মহিলাকে দেখা যায় যে কিনা এরকম টেনে নিয়ে যায় এবং মেরে ফেলে লোককে। বা কারুর শতানের সময় অনেক গাড়িতে দেখেছি পিছনে বসে আছে ড্রাইভ করতে গিয়ে।
আরেকটি ঘটনা, এটাও খুব অদ্ভুত। এরকম এনআরএস থেকে কোনো পেশেন্টকে নিয়ে যাচ্ছিল কোথাও, মানে মানে ড্রপের জন্য, এবং মহিলা, তার হাজবেন্ড এবং সদ্যজাত 3-4 দিনের একটি বাচ্চা, এবং তার মা বা বাবা হবে ওখানে ওই অ্যাম্বুলেন্সে ছিলেন। এবং ওই লোকটি মানে হাজবেন্ড এই ড্রাইভারটিকে, মানে আমার এই যে ক্লায়েন্টটি নিয়ে এসেছিলেন, ওনাকে বলেছিল যে আমার ওয়াইফের একটু মাথার প্রবলেম আছে, ও যদি কিছু বলে তুমি কিছু মাইন্ড করো না। তো ও বলেছিল অ্যাজ ইউজুয়াল, না কি মাইন্ড করবো, হতে পারে। তো যখন যাচ্ছে, তো মানে উঠেছে গাড়িতে, উঠে বলুন ভুলভাল বকছে। তো পেশেন্টটি শুয়ে আছে সিটে এবং চোখ বন্ধ করা। ছেলেটা যখন কৃষ্ণনগরে উঠলো, ও শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বলছে এই এখন কৃষ্ণনগরে উঠলাম। চোখ বন্ধ করে বলছে? একদম। ফারাক্কা আসছে, ও বলছে এই ফারাক্কা আসছে, প্রচণ্ড জ্যাম হবে রাস্তায়, কেউ এখন মানে গাড়ি নড়বে না, শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বলছে। তো এরকম 2-3 বার বলেছে। তারপর হঠাৎ করে বলছে বাচ্চাটাকে আমি ফেলে দেবো ছুঁড়ে রাস্তাতে, ওকে রাখবো না। তো ও মানে ওর একটা ওরকম সন্দেহ হচ্ছে যে এরমভাবে কি করে বলতে পারে, যেখানেই যাচ্ছে আগে থেকে কি করে বলছে। তো যখন গাড়ি থেকে ওরা নাবে, তখন হাজবেন্ডটা ওকে বলে, ছেলেটিকে, যে আমার ওয়াইফের উপর কিছু একটা আছে যার জন্য এই এই জিনিসগুলো করে, কিন্তু তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। এটা একটা। আর একটাও যেটা দেখেছে, অ্যাম্বুলেন্সেই ফিরছিল কোথাও থেকে, তো হাইওয়েতে দেখছে একটা লোক হাইওয়ের পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরা, চেক শার্ট। কিছুটা আবার গেছে, দেখছে সেই লোকটা আবার দাঁড়িয়ে রয়েছে। কিছুটা গেছে, সেই লোকটা আবার দাঁড়িয়ে। ইভেন এনআরএস এর কাছে অবধি দেখেছে লোকটাকে, কিন্তু এনআরএস এ ঢুকে আর সেটা হয়নি। মানে এই 3টে ঘটনা ওর লাইফে হয়েছে, যেটা আমার সঙ্গে শেয়ার করেছে। তো এগুলো আছে। তুমি এই যে মহিলার ব্যাপারে বললে, আমার সামহাও মনে হচ্ছে এটা অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য হচ্ছে। হতে পারে, মেবি অ্যাস্ট্রাল প্রজেকশনও হতে পারে। অ্যাস্ট্রাল প্রজেকশন এমন একটা জিনিস, খুব ভালো প্রশ্ন করেছো তুমি কৌস্তব। অ্যাস্ট্রাল ট্রাভেল, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের স্পিরিটটা বেরিয়ে অ্যাস্ট্রাল ট্রাভেল করে, আমাদের যে আত্মাটা রয়েছে। একদম 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 অ্যাস্ট্রাল ট্রাভেল করে। এবং অনেক সময় আমরা, তুমি এরকমও অনেকে বলেছে যে আমি ঘুমিয়ে দেখতে পাচ্ছি নিজেকে বিছানায় শুয়ে আছি, এটা কিন্তু স্পিরিটটা ট্রাভেল করছে, হয়তো উপর থেকে ওকে দেখতে পাচ্ছি। থার্ড আই ভিউটা। তবে এটা যেমন ইজি তেমন রিস্কি। যারা এটাকে কন্ট্রোল করতে পারে আউট অফ দ্য বডি বা সূক্ষ্ম দেহে, মানে যারা খুব সাধক প্রকৃতির বা হাইলি ইনক্লাইন্ডেড, ওরা আউট অফ দ্য বডি বার করতে পারে। একটা জীবের টেকনিক হয়, সেটাকে করে, এবং কিছু এনক্যান্টেশন আছে এবং কিছু মেডিটেশন আছে যার মাধ্যমে এটা বার করে। আচ্ছা। আমাদের এই ক্রাউন থেকে, মানে এই সহস্রার চক্র থেকে। এবং আমাদের বডির সাথে তার এসে স্পিরিটের কানেকশন থাকে, একটা কর্ড। তো সাধকরা কি করতো, একই টাইমে 10 জনের বাড়িতে থাকতো। মানে ধরো এখন বাজে 5টায় তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, আরো বাকি আদার্স 10 জনের বাড়িতেও আছে। এটা ওরা করতে পারতো। এবং অ্যাস্ট্রালে ওরা বিভিন্ন মেসেজ দিত। আচ্ছা, এটা করা যায়। আর এরকম বহু তান্ত্রিক আছে যারা কিন্তু, একটা ঘটনা বলি তোমাকে অ্যাস্ট্রাল প্রজেকশন নিয়ে। একটি তান্ত্রিক একটি হিলিংয়ের কোর্স শেখাতো, রেইকি শেখাতো, এবং সে স্টুডেন্টদের থেকে পয়সা নিত না। তো সবাই জেনারেলি খুব হ্যাপি, পয়সা নেয় না, শিখছি চলো, এবং হিলিং করছে, কাজ হচ্ছে। তার ঠিক 1 মাস পর থেকে যারা শিখেছে তারা অসুস্থ হতে শুরু করে। আচ্ছা। এটা কিন্তু কখনোই হয় না কোনো রেইকি বা কোনো তুমি হিলিংয়ের কোনো কিছু শিখলে তুমি অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ কোনো হিলিংয়ের কিছু এনার্জি ফ্লো করছে না। পরে জানা গেল যে এই তান্ত্রিকটা কি করতো, যেহেতু পয়সা নিচ্ছে না, তো পয়সা নিলে কি হয়, তোমার একটা কর্ড কেটে যায়, যেটা তোমার সাথে আমার কানেকশন বা যেটা হয় এনার্জি এক্সচেঞ্জ, কার্মিক সার্কেলটা কেটে যায়। যেহেতু নিচ্ছে না, ওই কানেকশনটা জুড়ে থাকছে, আর ও রাত্রে গিয়ে তাদের থেকে এনার্জিকে নিয়ে নিচ্ছে, ওই এনার্জি নিয়ে নিজে রিজুভিনেট হচ্ছে। আচ্ছা, দ্যাটস ওয়াই সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, অ্যাস্ট্রলে মানে এতটাই পাওয়ারফুল তান্ত্রিক যে অ্যাস্ট্রলে প্রজেকশন করছে। এটা কিন্তু ভীষণ সাংঘাতিক জিনিস। এবার যারা আননোয়িংলি অ্যাস্ট্রাল প্রজেক্টেড হয়ে যায়, তাদের স্পিরিট কিন্তু কোনো স্পিরিট ওয়ার্ল্ডের কোনো বড় স্পিরিট তাদেরকে আটকে রাখতে পারে, বা ওখানে লক হয়ে যেতে পারে। মানে আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, রূপম, তুমি আমাকে একটা ফটো পাঠিয়েছিলে, আমি দেখছি এটা, ঠিক আছে? সেখানে আমি দেখতে পাচ্ছি তুমি একটা হিলিং প্র্যাকটিস ইউজ করছো। সেটা হচ্ছে, তুমি বললে উইকেন হিলিং। তুমি নর্মাল এতগুলো হিলিং এর ব্যাপারে বললে, উইকেন হিলিং ব্যাপারটা কি? দেখো, সবেরই আলাদা আলাদা টেকনিক হয়। উইকাতে আমাদের কোল্ড জোন থাকে,
আচ্ছা। যেটাকে গডেস উম্ভ বলা হয়। যেটা আগের আগের পডকাস্টে পডকাস্টে দেখিয়েছি আমরা। দেখিয়েছিলাম। ওর মধ্যে আমরা একটা চিটের মধ্যে নাম উইথ প্রবলেম লিখে ওটাকে ইনার ফোল্ড করি, করে ওটাকে এনার্জাইজ করি, চ্যান্টিং করি, করে ওর ওই কোল্ডনের মধ্যে দিয়ে ওটাকে বার্ন করি। তার সাথে আমার যে টিবেটিয়ান বোল আছে ওটাকে ঘোরাই, ওই যে এনার্জিটা ক্রিয়েট করে ওটাতেই ওই যাদের যাদের নাম আছে তাদের হিল হয় problem। আচ্ছা, তো এইভাবে ওটা করা হয়। এটা হচ্ছে উইকেন হিলিং উইকেন টেকনিক, হিলিং এর একটা প্রসেস। হিলিং এর একটা প্রসেস। আর একটা কথা বলি, আর একটা ঘটনা বলি। রিসেন্ট একজন এসেছিলেন আমার কাছে, ক্লায়েন্ট। এটা খুব অদ্ভুত, মানে আমি শুনিনি এরকম। উনি একটি ডান্সার, এবং উনি যখন এসেছেন আমার কাছে, ওনাকে ধরে ধরে নিয়ে আসা হয়েছে, চোখের তলায় কালি, ভীষণ উইক। কি হয়েছে, উনি যে বাড়িতে নাচ শেখাতে যেতেন সেই বাড়ির যে মেয়েটি যে নাচ শেখে সে খুব দুর্বল, এবং তার মা একজন নন বেঙ্গলি। সে এই মহিলাকে দেখে বলেছে, তুমি তো খুব এনার্জেটিক, তোমার কিছু এনার্জি আমি নিতে পারি। এক্স্যাক্টলি, আমিও এরকমই করেছিলাম, কিন্তু এটা নেওয়া যায়। আচ্ছা, তুমি এরকম করেছিলে? মানে আমি এরকম করে থাকি ইন দ্য সেন্স হচ্ছে তোমার মতো এক্সপ্রেশন দিয়েছিলাম। আচ্ছা 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 যে এরকম করেছে। আচ্ছা, তো কারণ মেয়েটা বলছে সে কি, এটা আবার কি করে হয়? বলছে হ্যাঁ আমি করতে পারি, থ্রু মিরর তোমার কিছু এনার্জি নেব, নিয়ে আমার মেয়েকে দেবো। এবং বিশ্বাস করো তারপর থেকে মেয়েটা এমন উইক, বলছে রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না, এমন। আমি তুমি দিয়েছো কেন? পারমিশন তো দেওয়াই উচিত না। মিরর দিয়ে কিছু একটা করে নিয়ে নিয়েছে এনার্জি। সাংঘাতিক বিষয়। তোমরা সাইকিক যারা হও তারা অনেক কিছু বুঝতে পারো, তো যে কেউ কি সাইকিক হতে পারে? দেখো, সাইকিক পাওয়ারটা কিন্তু অনেকের ইনবর্ন হিডেন থাকে। সেটাকে একটা সময় ব্রাশ আপ করতে হয়, লাইক মেডিটেশন, বিভিন্ন টেকনিক আছে, সেইগুলো চ্যান্টিং, সাধনা, এগুলো করতে হয় এবং সেটাকে ইনক্রিজ করা যায়। আবার অনেকে হয়তো সেগুলো নেই, খুব কম তার মধ্যে কিছু আছে, কোনো স্পার্ক আছে, সেও কিন্তু সাইকিক হতে পারে। দীর্ঘদিনের তোমার একটা মেডিটেশন, দীর্ঘদিনের চ্যান্টিং এবং একটা পাথ ফলো করা প্রপারলি, তুমি যদি প্রপার একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করো, মেডিটেশন করো এবং দীর্ঘদিন ধরে সেটা যদি করো, এবং কিছু চেঞ্জেস আসে লাইফে, কিছু চেঞ্জেস তোমার মানে আমাদের এই চক্র ওটা ব্যালেন্স হয়। চক্র, এই যে বাক সিদ্ধ, কেন আমাদের এখানে যে বিশুদ্ধি চক্রটা আছে বা থ্রোট চাকরা, এটা যখন হাইলি অ্যাক্টিভেট হবে তুমি যা বলবে তাই হবে। আমাদের এই থার্ড আই, এটা যদি হাইলি অ্যাক্টিভেট হয় তুমি যা ভাবে ম্যাটেরিয়ালাইজ হবে, সঙ্গে সঙ্গে ম্যানিফেস্ট করতে পারবে। তো ওই রকম সেম সাইকিকদের ওরকমই হয়, মানে ওদের চাকরা ব্যালেন্স থাকে। ম্যানিফেস্টেশনের কিছু টেকনিক যদি বলো যেটা আমরা ইউজ করতে পারি। ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক হয়, লাইক আমি একটা ছোট বলে দিই, ছোট একটা খুব পাওয়ারফুল টেকনিক। ইয়েলো পেপারে রেড পেন মার্কার দিয়ে যেই উইশটা চাইছো, মানে এমন অ্যাবসার্ড কোনো উইশ না যেটা হয়তো মানে ভাবনার বাইরে, যেটা হবে, ইউনিভার্স যেটা আমার গ্রান্ট করবে, এরকম উইশ তোমার নাম এবং সেই উইশটা লিখে নর্থের ওয়ালে লাগিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, ম্যানিফেস্টেড হবে। ইয়েলো পেপারের একটা কপি বানাও, খাতা, অনেকগুলো পেপারে, ডেইলি তোমার এই উইশটা লিখতে থাকে এবং ওটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যেটা হয়ে গেছে। থ্যাংক ইউ। যেমন আমার এই বাড়িটা, ধরো কোনো বাড়ি চাইছো তুমি, আমি এই বাড়িটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, বা থ্যাংক ইউ। ডেইলি লেখো, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে। ভীষণভাবে ম্যানিফেস্ট, ইয়েলো দিয়ে রেড, ইয়েলো পেপারে রেড ইঙ্ক দিয়ে। আচ্ছা, আর যেটা তুমি নর্থে লাগাবে সেই পেপারের চারদিকে রেড কালারের একটা বর্ডার করে দেবে, ওর মধ্যে লেখাটা থাকবে। প্রচণ্ড স্ট্রং। ইভেন বলছে যে তুমি যদি তোমার ওয়ালেট ইয়েলো কালার বা রেড কালার ইউজ করো, তার মধ্যে ইয়েলো কালারের কিছু একটা লাগিয়ে দাও, ওটাও কিন্তু ম্যানিফেস্টে তোমার মানে মানি কিন্তু থাকবে, বেরিয়ে যাবে না। এবং মানে তুমি বলছো যে লাল ওয়ালেট ইউজ করতে, তার মধ্যে ইয়েলোর কিছু টাচ থাকবে। ভীষণ পাওয়ারফুল, করে দেখো, ভীষণ পাওয়ারফুল। আমাদের পডকাস্টের একদম ইন্টারেস্টিং একটা জায়গাতে আমি এখন রয়েছি, সেটা হচ্ছে তুমি বললে রূপম যে ক্যান্ডেল ম্যাজিক দেখাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রং বেরঙের ক্যান্ডেলস রয়েছে। ঠিক, কিভাবে কি হয় এটাতে? দেখো, আমি তোমাকে বলেছি যে হিলিংয়ের বিভিন্ন টেকনিক্স হয়, আলাদা আলাদা টেকনিকের আলাদা আলাদা কাজ। ক্যান্ডেল ম্যাজিক এটা হচ্ছে উইক্যান টেকনিক। আচ্ছা, ঠিক আছে, উইচক্রাফটে ক্যান্ডেলের মান্যতা ভীষণ আছে এবং ক্যান্ডেল দিয়ে বহু কাজ হয়। আচ্ছা,
তো এক্ষেত্রে আমি দেখাই বিভিন্ন কালার্সে দেখতে পাচ্ছ এবং এর কালারের কিন্তু আলাদা আলাদা মিনিং হয় এবং সেই হিসেবে আমরা এটাকে ইউজ করি। লাইক ইয়েলো ক্যান্ডেল ইউজ করা হয়, ধরো কেউ ডেথ বেডে আছে তোমার বাড়ির বা অন্য কারুর, তার যাতে সে ভালোভাবে শান্তিভাবে যেতে পারে তার জন্য জ্বালাতে পারো। ইভেন হিলিংয়ের জন্য ইউজ করা হয়। কিভাবে ইউজ করবে? আচ্ছা, এখানে নাম লিখতে হবে সেফটি পিন বা পিন দিয়ে, এবং এই মোশনে নাম লিখতে হবে, এই উপর দিকে যেদিকে পোলতেটা আছে উইশটা লিখতে হবে, তারপর একটা অ্যারো সাইন দিতে হবে উপর দিকে, এবং এখানে ওম 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 3টে লিখে জাস্ট জ্বালিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ, এটা কন্টিনিউশন কিছুদিন করতে হবে, লাইক 21 ডেজ হোক, 41 ডেজ হোক। পার্টিকুলার কোনো দিন আছে না? রোজ? এটা যে কোনো দিন, মেনলি সানডে, ইয়েলো তো মেনলি সানডেতে করতে পারে। এটা হচ্ছে পার্পল ফর স্পিরিচুয়ালিটি। কেউ যদি কারোর স্পিরিচুয়ালিটি এনহ্যান্স করতে চায়, লাইক ধরো কেউ সাইকিক অ্যাবিলিটিকে বাড়াতে চায়, পার্পল জ্বালাবে। আমি যেটা বলছিলাম যে সাইকিক পাওয়ার বা এই এখানেও কি নাম আর উইশ লিখতে হবে? নাম আর উইশ, আর অ্যারো সাইনটা উপর দিকে। আচ্ছা, দিয়ে এটা হাতে নিয়ে 3বার ওই ওম 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 বলে জ্বালাতে হবে। হলো। গ্রিন ক্যান্ডেল, এটা ভীষণ এফেক্টিভ নাওয়াডেজ। টাকা পয়সার প্রবলেমকে খুব সলভ করে গ্রিন ক্যান্ডেল। থার্সডেতে জ্বালাতে হয় আফটার সানসেট। যে কোনো ক্যান্ডেল জ্বালাবে আফটার সানসেট, 9টা থেকে 9:30 রাত, অথবা রাত 12টা, অথবা রাত 3টে। এই যে কোনো একটা টাইম ফিক্স করে তোমাকে ডেলি ওই টাইমেই করতে হবে। তুমি ইচ্ছা মতো করতে পারো না, মানে আজকে 9টায় জ্বালালাম, কালকে 12টায় জ্বালালাম, ডেলি একটা টাইমে জ্বালাতে হবে, যেটা তোমার কনভিনিয়েন্ট। সেম নাম লেখো, উইশ লেখো, অ্যারো সাইন দাও, 3টে ওম লিখলে। এবার একটা পেপারে একটু সিনামন পাউডার, দারচিনি পাউডার ছড়িয়ে দিলে, ছড়িয়ে এটাকে জাস্ট এরকম রোল করে দিলে, পুরো স্টিকে লেগে গেল এটার মধ্যে, ওটাকে জ্বালিয়ে দাও। মারাত্মক কাজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পিঙ্ক ক্যান্ডেল রিপ্রেজেন্ট করে ফ্রেন্ডশিপকে। আচ্ছা, তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের সাথে ইস্যু হয়ে থাকে, তুমি এটা জ্বালাতে পারো ফ্রাইডেতে। নাম উইশ সম্পর্ক ভালো হবে, নাম উইশ লিখে অ্যারো সাইন দিয়ে সম্পর্ক ভালো হবে। রেডটা খুব অ্যাট্রাকটিভ লাগছে। রেডটা হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপ। ও ওকে। মেনলি তো রেড ক্যান্ডেল প্যাশনেট, রেড ভীষণ প্যাশনেট কালার, তো সেক্স ইভেন এটাকে জ্বালাতে পারো। রিলেশনশিপে সমস্যা থাকলে বা কোনো এরকম কিছু ইস্যু থাকলে ক্লিন করে ভীষণভাবে। ব্লু ক্যান্ডেল, মানে এটা কর্ন ব্লু, ডার্ক ব্লু না, কিন্তু ডার্ক ব্লু জ্বালানো যাবে না। এটা কর্ন ব্লু বা স্কাই ব্লু, এটা ফর হেলথ। আচ্ছা, হেলথ ইস্যু থাকলে। তো রূপম, আজকে একটা অসাধারণ আড্ডা হলো তোমার সাথে, অনেক কিছু জানতে পারলাম, ইন ডেপথে গেলাম, তোমার অনেক ঘটনা শুনলাম, অ্যান্ড আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে। থ্যাংকস রূপম কৌস্তব আড্ডাতে আসার জন্য। চলো, দেখা হচ্ছে আবার। এটাই ছিল আজকের এপিসোড। রূপমের আজকের এই ঘটনাগুলো, আজকের আমাদের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না, এবং আপনারাও যদি আমার সাথে এরকম একটা পডকাস্টে বসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।